তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো আজ হচ্ছে আমাদের এই ভিডিওতে আমরা এনসিইআরটি ক্লাস 12-এর সোশিওলজির একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে বাংলাতে ডিসকাস করব, টপিক ধরে ধরে, ঠিক আছে? তাহলে এই যে ক্লাসটা হচ্ছে এটা কিসের জন্য বেস্ট হবে তোমাদের? ধরো তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ বা তুমি ক্লাস 11-এ পড়ছো, মানে 12-এ পড়ছো সোশিওলজি, তুমি বাংলা মিডিয়ামে পড়েছো বা তুমি ইংলিশ মিডিয়ামে পড়েছো, পুরো টপিক ধরে ধরে তোমার জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। যে কোনো তুমি কাজে সেটা তুমি ইউজ করতে পারো, সে কোনো এক্সাম হোক বা তোমার কনসেপ্ট ক্লিয়ার করা হোক, যা কোনো, ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো এই যে তুমি যদি কম্পিটিটিভ এক্সাম হলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে তোমার রাইটিং দরকার, তো সেখানে তোমার সোশিওলজিক্যাল যে কনসেপ্ট, তো সেটা তো কাজে লাগবেই, ঠিক আছে? আর তাছাড়া ধরো তুমি কোনো এক্সাম যখন দিচ্ছ, ধরো তুমি স্কুলের এক্সামও দিচ্ছ, তখনও তোমার কাজে লাগবে, ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করা যাক। এই হচ্ছে বই, ইন্ডিয়ান সোসাইটি, টেক্সট বুক অফ সোশিওলজি, এনসিইআরটি বই, ঠিক আছে? তো আমরা জানি যে এনসিইআরটি খুবই ইম্পর্ট্যান্ট তোমার ধরো যে কোনো ধরনের টেস্ট দেওয়ার জন্য, বা তুমি ধরো যে কোনো ধরো কম্পিটিটিভ এক্সাম, বা তুমি ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো, তো তুমি চাইছো যে হ্যাঁ সিবিএসসি বোর্ডে যে এনসিইআরটি বইগুলো পড়ায়, তো সেখানে কী আছে আমি একটু দেখবো, তো তার জন্য তোমার কিন্তু এখানে এটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হতে পারে, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, তো সেই হিসাবে তুমি দেখতে পারো। তো এখানে কন্টেন্টগুলো কী আছে, ফার্স্টে আমাদের বই, এই হচ্ছে বই। তো বইয়ের ফার্স্টে কন্টেন্টগুলো কী আছে দেখো, চ্যাপ্টার, এই যে তুমি ডাইরেক্ট পেয়ে যাবে চ্যাপ্টারগুলো। তো চ্যাপ্টার হচ্ছে ফার্স্টে ইন্ট্রোডিউসিং ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে তোমার ইন্ট্রোডাকশন বা ভূমিকা সম্পর্কে রয়েছে। নেক্সট চ্যাপ্টার রয়েছে তোমার ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি, ঠিক আছে? এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান সোসাইটি, ডেমোগ্রাফি কী করে চেঞ্জ হচ্ছে, আমাদের কীরকম স্ট্রাকচার রয়েছে আমাদের সোসাইটিতে, ঠিক আছে? এটা সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টার হচ্ছে তোমার সোশ্যাল ইনস্টিটিউশন, কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ, ঠিক আছে? আমাদের যে তৃতীয় চ্যাপ্টার হচ্ছে তোমার এই যে চেঞ্জ, পরিবর্তন মাঝে মাঝে কীরকমভাবে হচ্ছে সোসাইটিতে। চ্যাপ্টার 4 হচ্ছে দ্য মার্কেট অ্যাজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, মার্কেট সম্পর্কে বলা হচ্ছে, যেটা একটা সামাজিক একটা প্রতিষ্ঠান সম্পর্কে কীভাবে রয়েছে সেটা। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 5 প্যাটার্নস অফ সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড এক্সক্লুশন, ঠিক আছে? মানে আমাদের সমাজে কী করে বৈষম্য রয়েছে বিভিন্ন ধরনের, এবং তাদেরকে কী করে আমরা এক্সক্লুড করতে পারি, ঠিক আছে? যে বৈষম্যতা আছে সেগুলো কী করে বাদ দিতে পারি। ইনক্লুড মানে হচ্ছে তোমার, ইনক্লুশন মানে হচ্ছে তোমার সংযুক্তিকরণ, আর এক্সক্লুশন মানে হচ্ছে তোমার বাদ দিয়ে দেওয়া, ওকে? নেক্সট আর চ্যাপ্টার 6 হচ্ছে দ্য চ্যালেঞ্জেস অফ কালচারাল ডাইভার্সিটি, ঠিক আছে? তো কালচারাল সাংস্কৃতিক যে সকল বৈচিত্র্যতা রয়েছে, সেখানে কী কী আমাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটা এই হচ্ছে টোটাল। আর চ্যাপ্টার 7 হচ্ছে তোমার সাজেশন ফর প্রজেক্ট ওয়ার্ক। তো প্রজেক্ট ওয়ার্ক তো এখানে কোনো কাজেই লাগছে না, ওকে? নেক্সট এই হচ্ছে তোমার টোটাল চ্যাপ্টারগুলো রয়েছে, পুরো লাইভই করছি আমি। এই যে আমাদের এই টপিকের ক্লাস, এটা পুরো এডিট হয়ে ডাইরেক্ট তোমার কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হবে, ওকে? তো চলো তাহলে স্টার্ট করা যাক। আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে যে এখানে যে মেইন কনসেপ্টগুলো আছে সেই হিসাবে আমরা যাব। তো ফার্স্টে দেখো যে জিনিসটা তোমার দেখা দরকার, যে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তোমার পার্ট 5, পার্ট 4-এ কিন্তু এই যে 51 এতে রয়েছে আমাদের কি ফান্ডামেন্টাল ডিউটিস, মানে কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস মানে কি মৌলিক কর্তব্য। তো এগুলো একটু দেখে নিতে হবে। ধরো তুমি যে কোনো টাইপের, ধরো জন্য তুমি 12-এ পড়ছো, কিন্তু তারপরেও তো কিন্তু অবভিয়াসলি তোমার জানা দরকার অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন, তোমার যেগুলো কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো রয়েছে, মৌলিক কর্তব্যগুলো রয়েছে ভারতের প্রতি, তো সেগুলো কিন্তু তোমার জানা দরকার, ওকে? তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমরা স্টার্ট করি। এই যে ফার্স্ট চ্যাপ্টার কী আছে, ইন্ট্রোডিউসিং ইন্ডিয়ান সোসাইটি, ঠিক আছে? এই হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার রয়েছে। তো এখান থেকে আমরা কী কী জিনিস দেখব, ডাইরেক্ট আমরা টপিকে চলো স্টার্ট করি, ঠিক আছে? এখানে কী কী জিনিসগুলো পড়তে হবে, ফার্স্টে আমরা এবার তাহলে বোর্ডে ডাইরেক্ট চলে যাই, ঠিক আছে? সোশিওলজি ক্লাস 12, ঠিক আছে? চ্যাপ্টার 1 সোশিওলজি ক্লাস 12-এ চ্যাপ্টার 1, ঠিক আছে? আর আমরা চ্যাপ্টারের নাম তো বললাম ফার্স্টে। তো দেখো আমরা একটু সোশিওলজি, আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখি, সোশিওলজি জিনিসটা কী, ঠিক আছে? সোশিওলজি হচ্ছে তোমার এখানে সমাজের সাথে, সোশিওলজি, ঠিক আছে? সমাজের সাথে রিলেটেড যেই সকল ধরনের থিওরি রয়েছে বা যে সকল কাজকর্ম রয়েছে, সব কিছু হচ্ছে তোমার, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখি, দৈনন্দিন জীবনে, তো সবই কিন্তু তোমার সোশিওলজির আন্ডারে সেই হিসাবে চলে আসে। সোশ্যাল সায়েন্সের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে সোশিওলজি, ঠিক আছে? তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে এইখানে। কিন্তু আমরা বিভিন্ন ধরনের কানেকশান আমরা দেখতে পাই, ঠিক আছে? বিভিন্ন ধরনের কানেকশান, বিভিন্ন
সমাজে বিভিন্ন যে সকল জিনিস ঘটে থাকে, ঠিক আছে, যে বিভিন্ন ধরনের কাজকর্ম, তো সেগুলো কী করে ইম্প্যাক্ট পড়ে বা প্রভাব পড়ে আমাদের লাইফে, ঠিক আছে, তো সেইভাবে মানুষ কীভাবে একসাথে একে অন্যের সাথে একতাবদ্ধ হয়ে বসবাস করে, তো সেই জিনিসগুলো কিন্তু সবই এর সাথে রিলেটেড রয়েছে, ঠিক আছে। তো মেইন দেখো যেই জিনিসটা এখানে আমাদের এনসিইআরটি বলতে বলেছে যে সোশিওলজি তোমার যদি বুঝতে হয় তাহলে আমরা সোসাইটি সম্পর্কে বেসিক্যালি যেগুলো শেখানো হয় তার থেকে আমাকে সেটা ভুলে যেতে হবে কোর আইডিয়াগুলো বোঝার জন্য বা জানার জন্য, ঠিক আছে, যে মেইন যে কী জিনিসের উপর ভিতের উপর এটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, সেটা বোঝার জন্য। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার। ওকে, তো এর মধ্যে দেখো যেই জিনিসগুলো আমরা দেখতে পাবো যে সোশিওলজির মেইন ম্যাপ হচ্ছে আমাদের সোসাইটি নিয়ে, ঠিক আছে। সোসাইটি মানে কি, SOCIETY মানে হচ্ছে তোমার কি, আমরা সমাজ। দেখো আমরা ছোটোবেলা থেকে বলি মানুষ হচ্ছে তোমার সমাজবদ্ধ জীব, ঠিক আছে, তো সেই হিসাবে আমাদের সমাজের উপর নিয়েই সব কিছু কিন্তু এখানে গঠিত, ঠিক আছে। আচ্ছা, এবার ইংলিশটা আমি বলে দিলাম সমাজতত্ত্ববিদ্যা, ঠিক আছে, এটা যদি আমি একটু বাংলা করি সমাজতত্ত্ববিদ্যা, তুমি সেইটা বলতে পারো যে হ্যাঁ সোশিওলজির বাংলা মানে কি, ঠিক আছে, তো সোসাইটি থেকেই আসছে, তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমি টু দ্য পয়েন্টে এক্স্যাক্ট যেটা বাংলা তোমার টার্ম, তো সেটা কিন্তু আমি সেই হিসাবে দেখলাম। ওকে, নেক্সট আসো, তারপর সেই হিসাবে আমরা আস্তে আস্তে দেখতে থাকি পরপর যে এখানে আমাদের কী জিনিসগুলো এখানে ফলো করতে হবে। তো এখানে সোশিওলজি যেটা আমরা যদি একটা ম্যাপ দেখি যে তাহলে সোসাইটির উপর বেস করে হচ্ছে এটা গঠিত হচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণভাবে। তো আমরা দেখো সোসাইটিতে বিভিন্নভাবে কিন্তু এই যে আমরা একতাবদ্ধ হয়ে বাস করি, এটা ধরো একটা সোসাইটি, এখানে গুটি কয়েক লোক রয়েছে, এখানে গুটি কতক লোক রয়েছে, আমরা কিন্তু সমাজবদ্ধভাবে একতাবদ্ধ হয়ে একসাথে বসবাস করি। আমরা কিন্তু ধরো কোনো এক জায়গায় একজন বাস করি না, আবার অনেক জায়গায় আমরা বহুজন বাস করি না, আমরা চাই একে অন্যের সাথে ভাব প্রদান, আদান প্রদান, কথাবার্তা সব কিছু একসাথে মিলেমিশে করার জন্য কিন্তু বাস করি, কারণ মানুষ কিন্তু একা একা বেঁচে থাকতে পারে না, ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু রয়েছে। তো এই জন্য এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে আমরা কিন্তু একতাবদ্ধ হয়ে সবসময় সমাজে বেঁচে থাকতে, মানে ভালো মন্দ খারাপ ভালো সবই কিন্তু একসাথে আমরা নিয়ে বসবাস করি, ঠিক আছে, সোসাইটিতে। তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে, আমরা একজনের সাথে কিন্তু আমাদের সেই হিসেবে রিলেশন রয়েছে, ঠিক আছে, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, আমরা একই সাথে বসবাস করি কন্টিনিউয়াসলি, ঠিক আছে। হ্যাঁ, খারাপ সময় আসে, ভালো সময় আসে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সেই হিসাবে একে অন্যকে নিয়ে কিন্তু বাঁচি, ঠিক আছে। তো এর মধ্যে একে অন্যকে নিয়ে যখন আমরা বাঁচি, দেখো বিভিন্ন বয়সে আমরা সোসাইটিতে বিভিন্ন লোকেরা রয়েছে আমরা, তাই না। তো তার মধ্যে দেখো যেই জিনিসটা দেখা যায় খুবই কমন, যেটা জেনারেশন গ্যাপ বলা হয়ে থাকে, এটা তুমি কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টারে পেয়ে যাবে। তো জেনারেশন গ্যাপ বলতে কী বোঝে, ধরো 90s কিড যেটা এখন বলা হয়, ঠিক আছে, আর জেনারেশন জেড, ঠিক আছে, এদের মধ্যে যেটুকু গ্যাপ রয়েছে না, তার থেকে বেশি গ্যাপ ধরো যারা 60s বা 50s জন্মগ্রহণ করেছে, মানে 50 সাল 60 সালের দিকে, তো তাদের কথাবার্তা, এই যে জেনারেশন জেড, মানে তুমি এটা বুঝতে পারছো, জেনারেশন জেড মানে 2000 সালের পরে যাদের তোমার সেই হিসাবে জন্ম, ঠিক আছে, 2000 বা অনেক সময় তোমার 2010-এরও 2000-এর পরে সেইটা তা আছেই। তো তারপরে সেই এদের যে চিন্তাভাবনা, তুমি ভাবো ধরো এই যে যারা জেনারেশন জেড রয়েছে, এদের চিন্তাভাবনা যারা 60s জন্মগ্রহণ করেছে, তাদের আলাপ চাহিদা, কথাবার্তা, মানে কথা বলার সময় যে সকল ভাষা তারা ইউজ করছে, মানে যে টাইপের টার্মগুলো তারা ইউজ করছে, ভাষা বলতে আমি টার্মের কথা ইউজ করছি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা তাদের থেকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো চেঞ্জ কিন্তু আমরা লক্ষ্য করি, তাদের কথাবার্তা, আলাপ চাহিদা, ঠিক আছে। তারপর ধরো গ্যাজেটের ব্যবহার, ধরো এরা কিন্তু ধরো 50s বা 60s যাদের জন্ম, আমরা এরা অতটা কিন্তু সরগর না, ঠিক আছে, তোমার যে কোনো ধরনের গ্যাজেট ইউজ করার জন্য বা সোশ্যাল মিডিয়া যেভাবে আমরা ইউজ করি, তো সেই গ্যাপগুলো কিন্তু রয়েছে। তো এখানে এরকম গ্যাপের কথা কিন্তু জেনারেশনের মধ্যে এগুলো চলে আসছে, ঠিক আছে। তারপরে তোমার অকুপেশনের যে স্ট্রাকচার আছে, ঠিক আছে, মানে ধরো আগে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো ছিল, অকুপেশন কী, মানে তুমি পেশা কী, কয়েক পেশাই ছিল, তার উপর বেস করে সবাই সেই হিসাবে এগোতো। কিন্তু এখন কিন্তু সময়ের সাথে সাথে মানুষের পেশাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আগে ভাবাও যেত না, ঠিক আছে। ধরো সোশ্যাল মিডিয়া আসার আগে সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এই যে টার্ম, ঠিক আছে, এই যে একটা কিন্তু এখন পেশা হিসেবে সবাই নিচ্ছে, বা কন্টেন্ট ক্রিয়েটার, এটা কিন্তু তুমি 1 দশক আগে তার কোনো অবস্থাই ছিল না আমাদের দেশে, ঠিক আছে, অন্য ইউএসএতে ছিল, কিন্তু ইন্ডিয়াতে আস্তে আস্তে এটা বাড়ছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো কিন্তু একটা অন্যতম একটা দিক। তারপর ধরো আনএমপ্লয়মেন্টের যে ব্যাপারটা, এটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আনএমপ্লয়মেন্ট আগে যেরকমভাবে ছিল, তো এখন আছে, কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু আমার সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। মানে যে অপশনগুলো ছিল, সেই অপশনগুলো কিন্তু এখন অনেক বেশি, ঠিক আছে, যেগুলো আমরা বললাম যে সোসাইটিতে এত কিছু অপশন ছিল না আগে,
যে কে কোনভাবে কোনো একটা পেশার দিকে এগোবে। এখন কিন্তু পেশার সংখ্যা অনেক বেড়ে গেছে, তো সেটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো যেটা আমরা দেখতে পাই যে সমাজে প্রচুর পরিমাণে এখন আমাদের দেখো জনসংখ্যা, এখন আমরা যেটা জানি যে কী পরিমাণে এখন আমাদের দেশের জনসংখ্যা 140 বা 45 কোটির কাছাকাছি আমাদের দেশের জনসংখ্যা এখন হয়ে গেছে, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যাও আছে। 145 ক্রোরের মতো এখন আমাদের জনসংখ্যা, তাই না, 145 কোটির মতো। তো এখানে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, কিন্তু তার মধ্যে দেখো বিভিন্ন ধরনের যে সকল সমস্যা আমরা দেখতে পাই, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো বিভিন্ন কমিউনিটির মধ্যে কমিউনালিজম যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। সাম্প্রদায়িকতা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। বিভিন্ন সম্প্রদায় একে অন্যের সাথে কিন্তু বিভিন্ন সময়ে যখন বিভিন্ন ধরনের সাম্প্রদায়িকতা, এইটা কিন্তু আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু রিলিজিয়াস যেগুলো কমিউনিটি আছে, তো তারাও অনেক সময় বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ে, তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তার ফলে কিন্তু সোসাইটিতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তো সমাজে যদি আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকি, ঠিক আছে, ইউনিটি হিসাবে রাখি সমাজবদ্ধ, তাহলে কিন্তু সেই সমস্যাটা কম হবে, ঠিক আছে। মেইন দেখতে হবে যে সোসাইটিতে আমাদের বেঁচে থাকা দরকার এবং কন্টিনিউয়াসলি কী করে আমাদের একে অপরের উন্নতি হয়, তাহলে সেটা হবে সোসাইটির উন্নতি এবং দেশও তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। না হলে আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে কিন্তু মারামারি করতে থাকি, তাহলে কিন্তু সেটা কোনো আর ভ্যালু থাকে না, তাই না। তো তাতে আলটিমেটলি দেশই আমরা পিছিয়ে যাই। তো এখানে তোমার দেখো এখানে ছবি অনুসারে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে কীভাবে ডিভাইডেশনগুলো রয়েছে এখানে, ঠিক আছে। এস বাউন্ডারি, রিজনাল বাউন্ডারি, ইকোনমিক বাউন্ডারি বলতে তোমার অর্থনৈতিকভাবে যে বাউন্ডারি বোঝা যাচ্ছে, মানে ধনী গরিবের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, ঠিক আছে, ধনী গরিবের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপের কথা এখানে বলা হচ্ছে। তারপরে তোমার হচ্ছে রিলিজিয়াস বাউন্ডারি, মানে বিভিন্ন ধর্মের যারা রয়েছে তো তাদের মধ্যে যে সকল ডিভাইডেশনগুলো রয়েছে সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। নেক্সট আসছে তোমার কিন্তু কাস্ট বাউন্ডারি, মানে কাস্ট বেস, তো এটা আমরা জানি প্রত্যেক রিলিজিয়ানের জন্য আমাদের আলাদা আলাদা কাস্ট সিস্টেম রয়েছে, ঠিক আছে। হিন্দু, মুসলিম, প্রত্যেক রিলিজিয়ানের মধ্যে কিন্তু আলাদা আলাদা কাস্ট সিস্টেম রয়েছে, মানে আপার কাস্ট, লোয়ার কাস্ট, ঠিক আছে। তো সেই জিনিসগুলোর মধ্যে আমাদের ডিভাইডেশন কিন্তু আমরা লক্ষ্য করি, ঠিক আছে। তো তার কথাও কিন্তু এখানে আমাদের ডাইরেক্ট বলা হয়েছে, ওকে। পরপরে দেখো আস্তে আস্তে সব কিছু বাদ দিয়ে যেই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার, যে ন্যাশনালিজম মানে জাতীয়তাবোধ। হ্যাঁ, আমাদের ভারতে হচ্ছে তোমার বৈচিত্র্যপূর্ণ দেশ, আমাদের তার জন্য কিন্তু মাথায় রাখতে হবে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, ঠিক আছে। ডাইভার্সিটি মানে বৈচিত্র্যের মধ্যে একতা আমাদের দরকার, এবং একতা কিন্তু আমাদের রয়েছে, এটাই হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ পাওয়ার। তো এই পাওয়ারটা সামনে রেখে হচ্ছে আমাদের একসাথে এগোতে হবে, নাহলে হচ্ছে প্রবলেম। কারণ প্রচুর পরিমাণে বৈচিত্র্যতা আমাদের রয়েছে। প্রত্যেক 50 কিলোমিটার তুমি এগোলে তুমি কথা বলার টান চেঞ্জ হবে লোকের, ঠিক আছে। প্রত্যেক 100 কিলোমিটার তুমি ভারতে গেলে তুমি লোকের ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এতটা বৈচিত্র্য, শুধু ল্যাঙ্গুয়েজ না, খাওয়া দাওয়া, পোশাক আশাক সব কিছু, তো এতটা বৈচিত্র্যপূর্ণ দেশ আমাদের। তো তার জন্য কিন্তু উপমহাদেশ বলা হয়ে থাকে আমাদের, তাই না। আর এমনি তো প্রচুর বড় আমাদের সাইজ ছিল, বিভিন্নভাবে তোমার বিদেশ থেকে এসে কিন্তু ভেঙে ভেঙে দেশ একদম একাকার করে দিয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। কারণ আমাদের ভারতের সাইজ কত বড় ছিল আর এখন কত সাইজ কমে গেছে, ঠিক আছে। মানে ভেঙে ভেঙে এই পজিশনে আমরা চলে এসেছি এখন। এইবার হচ্ছে আমরা কলোনিয়ালিজমের দিকে যাই। কলোনিয়ালিজম মানে কি? উপনিবেশবাদ, ঠিক আছে। কলোনিয়ালিজম কিন্তু এখানে ডাইরেক্ট রয়েছে, মানে ব্রিটিশরা যখন আমাদের এখানে পাওয়ারে ছিল, উপনিবেশবাদ বলা হয়ে থাকে কলোনিয়ালিজমকে, উপনিবেশ। কারণ ব্রিটিশদের আন্ডারে আমরা প্রায় 200 বছর ছিলাম, তাই না। তো সেই হিসাবে এত বছর কিন্তু আমাদের দেশে আমাদের সে কিন্তু আমরা পরাধীন ছিলাম ব্রিটিশদের আন্ডারে। তো সেই ব্যাপারে কিন্তু আমরা পুরোপুরি আমাদের চিন্তা চেতনা, কথাবার্তা, আলাপ চাহিদা সব কিছু আমাদের চেঞ্জ হয়ে গেছে। সব কিছু লাইফ স্টাইলেও কিন্তু ব্রিটিশরা পুরোপুরিভাবে কিন্তু আমাদের কন্ট্রোল করতো। তো সেইভাবে সেই জিনিসটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। পরবর্তীতে এই আস্তে আস্তে কিন্তু আমাদের দেশে যেটা ন্যাশনালিজম এর উৎপত্তি হয়। মানে কি ন্যাশনালিজম মানে কি জাতীয়তাবাদ, ঠিক আছে। শিক্ষার মাধ্যমে, শিক্ষা যখন আস্তে আস্তে আমাদের দেশে কিন্তু বাড়তে থাকে, এবং আমাদের দেশে যারা ন্যাশনাল ফ্রিডম ফাইটার ছিল, ন্যাশনালিজম সম্পর্কে ফ্রিডম ফাইটার, জাতীয়তাবাদ আমাদের দেশে বাড়ানোর জন্য কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ দেখো আমাদের হিউজ কান্ট্রি, তাই না, কত লোক, এবং সেই সময় আগে আরও কত বড় ছিল, ঠিক আছে। ফুল আফগানিস্তান শো, এই পাশে তোমার মায়ানমার অবধি পুরো যে এলাকা, ঠিক আছে। তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো কন্টিনিউয়াসলি কিন্তু এত বড় দেশে
সময়ের সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে সব কিছু। জাতীয়তাবাদ সম্পর্কে আমরা আস্তে আস্তে দেখেছি এবং আস্তে আস্তে দেখো আমাদের দেশে যে মিডিল ক্লাসের উৎপত্তি হয়েছে, মানে কি মধ্যবিত্ত শ্রেণী, ঠিক আছে, যারা কিন্তু বিভিন্নভাবে সমাজে একটু উপরের দিকে গেছে, অর্থনৈতিকভাবে তারা একটু অন্যদের থেকে ভালো অবস্থায়, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখেছি। ওকে, এই জিনিসগুলোর কথা কিন্তু এখানে পরপর এখানে ডিসকাস করা হচ্ছে যে আর কী কী জিনিসগুলো রয়েছে। দেখো যে সময়ের সাথে সাথে কিন্তু যখন এই যে শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা আস্তে আস্তে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা এবং সেইখানে আমাদের দেশের যেই জিনিসগুলো রয়েছে, আমাদের যে খামতিগুলো আমরা লক্ষ্য করছি, মানে পৃথিবীর বিভিন্ন দেশে কী করে তারা উন্নতি করেছে, ঠিক আছে, আমাদের যে অবস্থা ছিল এমনি তো আমরা কতটা ডিফারেন্সিয়েট আমাদের রাখা হয়েছে সেই জিনিসগুলো আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। কারণ তুমি যখন না বাইরে কোনো স্বাধীন লোককে দেখো বা কোনো স্বাধীন অবস্থাকে দেখো, তখন তুমি বুঝতে পারবে না যে আমি পরাধীন কতটা রয়েছি, ঠিক আছে। তো সেই ব্যাপারটা রয়েছে। তো তখন আমরা কম্প্যারিজনটা করতে পারি, যখন ধরো ওয়েস্টার্ন এডুকেশন যখন আমাদের এখানে চালু হলো, তো তখন কিন্তু ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি। তার আগে যে এডুকেশনটা ছিল, এডুকেশন ব্যবস্থাই তো পুরোপুরি সম্পূর্ণ ভেঙে দিয়েছিল ব্রিটিশরা, ঠিক আছে। তো কারণ তারা হচ্ছে একটা এমন একটা দরকার ছিল সোসাইটিতে একটা ক্লাস যে তারা শুধুমাত্র ইংলিশ এডুকেটেড হবে, যাতে তাদেরকে 4th ক্লাস এমপ্লয় করে পুরো ভারতটা কন্ট্রোল করা যায়, মানে তাদের আন্ডারে কাজ করার জন্য। তারা যে শিক্ষিত হোক, আমরা যে শিক্ষিত হই, আমাদের দেশে যে জাতীয়তাবোধ আসুক, এটা কিন্তু তারা চায়নি। তারা চেয়েছে হচ্ছে একটা শ্রেণী যারা হচ্ছে দেখতে ভারতীয়দের মতো হবে, কিন্তু তাদের চিন্তা চেতনা, আচার ব্যবহার, আলাপচারিতা সব কিছু হবে কাদের মতো, ইংরেজদের মতো, ঠিক আছে। তো তার জন্য কিন্তু আমাদের দেশে ওয়েস্টার্ন এডুকেশন চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে কিন্তু সেইগুলো চেঞ্জ হয়ে কিন্তু জাতীয়তাবাদ, কারণ আমরা যখন বিদেশে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আমরা জানতে পেরেছি, তো সেই জিনিসগুলো দেখে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আমাদের তাহলে কীভাবে আমরা ইংরেজ দ্বারা কীভাবে আমরা তারা কন্ট্রোল করছে আমাদের, ঠিক আছে, নির্যাতিত আমরা হচ্ছি। তো সেই জিনিসগুলো কিন্তু সময়ের সাথে সাথে আমরা কিন্তু সেই হিসেবে বুঝতে পারি আস্তে আস্তে, কিন্তু তারপর আস্তে আস্তে ন্যাশনালিজম উঠতে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু পরপর রয়েছে এখানে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের মেইনত। এরপরে দেখো আরও একটা যেই জিনিসগুলো আমরা দেখতে পাই, যে প্রিভিউ অফ দ্য বুক, এখানে প্রিভিউ করে দিয়েছে যে ফার্স্ট চ্যাপ্টারে আর কী কী রয়েছে, যে প্রিভিউ অফ দিস বুক ফার্স্ট চ্যাপ্টারে আমরা কী কী জিনিস নিয়ে পড়লাম। তো সেই জিনিসগুলো এখানে শর্টে রয়েছে, ঠিক আছে। এখানে ডেমোগ্রাফির কথা বলা হচ্ছে। তো ডেমোগ্রাফি বলতে দেখো কী কী বোঝায়, তো সেগুলো আমাদের পরের চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে। তো পরের চ্যাপ্টারে আমরা পরের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে। শর্টে ভিডিও করছি, কারণ দেখো যাতে সিম্পল ওয়েতে জিনিসগুলো তুমি বুঝতে পারো, তাতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। আর তার জন্য ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার না, তুমি আগে কনসেপ্টটা বুঝতে পারছো কি না, মেইন হচ্ছে তোমার কনসেপ্ট, ঠিক আছে। কনসেপ্টটা খেয়াল রাখা দরকার। কনসেপ্টটা খেয়াল থাকলে তোমার কোনো আর প্রবলেম হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো বেসিক্যালি হচ্ছে তোমার সোশিওলজির ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, যেই জিনিসগুলো তোমার কিন্তু খেয়াল রাখা দরকার ক্লাস 12-এর। ওকে, তো এটা তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে কোনো টাইপের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা যেখানে তোমার রাইটিং আসছে, তো সেখানে সোশিওলজি রিলেটেড টপিক কিন্তু থাকে, তো এটা কিন্তু তোমার সেখানে হেল্পফুল হবে। ওকে, তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে ক্লাসটা, তাহলে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদের কাছে শেয়ার করো, তাহলে আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো। তাছাড়া বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পেজে শেয়ার করো, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন চ্যাপ্টার নিয়ে। আর তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর তোমরা যারা ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য পড়তে চাও আমাদের পেইড কোর্সে, তুমি কিন্তু পড়তে পারো অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি সহ, ঠিক আছে। আর তুমি যদি ধরো সিইউইটি এন্ট্রান্স, প্রেসিডেন্সি, যাদবপুর এন্ট্রান্স এক্সাম, ইউজি এবং পিজি বা ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে চাও, 8945931766 এই নাম্বারে কিন্তু কল করো, ডিটেলসে সব জানানো হবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন চ্যাপ্টার নিয়ে। তো টাটা।